নমস্কার, শুরু করছি ছক ভাঙা ছটা। দেখুন, কেউ বলেন ওয়েট দিয়ে ভোট কেনা, কেউ আবার বলেন জনমুখী প্রকল্প। বিজেপির বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা ভিডিও পোস্ট করে কৃষ্ণ কল্যাণীর কথা সামনে রেখে শুভেন্দু অধিকারী কি দাবি করলেন সেটাও আপনাদের শোনাবো। হুমায়ুনের দানপত্র একেবারে উপচে পড়ছে, আর তাই নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। আলোচনায় উঠে আসবে তাও। আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, কিন্তু শুরুতেই দেখাবো যে কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন। ভোট কেনার দাবি করেছেন বিজেপির বিরুদ্ধে। কি বলেছেন তিনি, দেখুন। বিজেপির মতো ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, ভালোবাসা দিয়ে কিনি। তাই মনে রাখবেন, যা দেবার আমরা আগেই দিই। ভোটের সময় নতুন করে উজালার নামে 1 মাসের নাটক, নতুন করে চা বাগান খোলার নামে নাটক, নতুন করে কিছু দেবার নামে নাটক, এসব নাটক আমরা বরদাস্ত করি না। আমি কৃষাণুর কাছে আসবো। কৃষাণু, তাহলে বিজেপি যা যা করে, মানে সে বিহার হোক, মধ্যপ্রদেশ হোক, দিল্লি হোক, সেগুলো সব খয়রাতির রাজনীতি, আর এগুলো সমস্ত মানুষের জন্য, মানে জনমুখী প্রকল্প। না না, তুমি মোদিজির কথাটা দিদির মুখে বসালে তো হবে না। মোদিজি এইগুলোকে দান খয়রাতি বলে কটাক্ষ করেছিলেন, পরে নিজের কথাগুলো গিলতে হয়েছিল। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে অনৈতিকভাবে মানুষকে উৎকোচ দেওয়া, ভোটের আগে এক কাজ করা, ভোটের পরে ডিগবাজি খাওয়া, এই লক্ষ্মীর ভাণ্ডার আমাদের প্রতিশ্রুতি ছিল 2021-এ। আজকে 2025-এ দাঁড়িয়ে বাংলার মানুষের অভিজ্ঞতায় প্রতিশ্রুতি রক্ষা করেছেন নেত্রী। আজকে লক্ষ্মীর ভাণ্ডারকে অনুকরণ করে যেখানে যেখানে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে, একটা রাজ্যতেও তার রাখতে পেরেছে। কোথাও রাশি কমিয়েছে, কোথাও ইউনিভার্সালটাকে কমিয়ে গুটি কয়েক 5,000 10,000 মহিলাকে দিয়েছে, আর কোনো রাজ্য তো বাস্তবায়নও করতে পারেনি, দিনের আলোই দেখতে পারেনি প্রকল্পটি। এরকম লিস্ট আছে আমাদের। ইউনিভার্সাল স্বাস্থ্যসাথী সব মানুষের জন্য, কার কাছে ফ্রিজ আছে, কার কাছে টিভি নেই, কার কাছে বাইক আছে, এরকম করে বাছাই নয়। বাংলার যে কোনো রেসিডেন্ট তারা স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় পাবে। ইউনিভার্সাল কোনো অনুকরণ করতে পারেননি তো, কিন্তু দেব বলে যে আমরা দেব, কিন্তু ভোটের পর দিলাম না। গ্যাস কংগ্রেস দিচ্ছিল রাজস্থানে 500 টাকায়, ওনারা বললেন আমরা 450টা দেব। ভোটের পর মানুষ 500তেও পাচ্ছে না, 450তেও পাচ্ছে না। এটা মানুষের অভিজ্ঞতায়। বিজেপি মানুষকে মিথ্যে বিক্রি করছে না, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এবং নেত্রী প্রতিশ্রুতি রক্ষা করছে। তার মানে আপনি বলতে চাইছেন, কৃষাণু যেটা বলতে চাইছেন, যে সবাইকে এক সারিতে রেখে যে আসলে আমরা সব মানুষকে দিই, আলাদা করে বিজেপির মতো ভাগ করি না। কিন্তু অস্বীকার কি করতে পারবে কোনো রাজনৈতিক দল? মধ্যপ্রদেশ হোক, ছত্তিশগড় হোক, মহারাষ্ট্র হোক, দিল্লি হোক, ডিভিডেন্ড দেয়নি, এই সেটা দান খয়রাতি হোক, বা মানুষের জন্য টাকা দেয়া হোক, বা মানুষের জন্য প্রকল্প হোক। আমরা 2021-এই তো দেখেছি, অনেকেই বলেছেন যে 2021-এ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে তৃণমূলের জয়ের নেপথ্যে অন্যতম কারণ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। আমি অবশ্যই বিমলদার কাছে আসবো, কিন্তু তার আগে শুভেন্দু অধিকারী কি বলেছেন দেখুন। আমি বিজেপির মতো ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, ভালোবাসা দিয়ে কিনি। আমি বিজেপির মতো ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, ভালোবাসা দিয়ে কিনি। আপনাদের একটা ভোটের দাম কত জানেন? আমি বলতেছি মিনিমাম 60,000 টাকা। একটা ভোটের দাম মিনিমাম 60,000 টাকা। কি করে? প্রত্যেক মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন 1000 টাকা, 12 মাসে, 1 বছরে 12 মাস 12,000 টাকা, আর 5 বছর হয়ে যায়, তখন 5 × 60। তো 60,000 টাকার কমে ভোট দিবেন? 60,000 টাকার কমে দিবেন? আর 60,000 টাকা কেউ যদি দেয়, আমি বলবো না ভাই, আমাদের মুখ্যমন্ত্রী থেকে বেশি দিচ্ছেন, এবার আপনারা যা পারবেন তাই করেন। কিন্তু 60,000-এর কমে মানবেন না, কিন্তু এটা কথা দিলেন তো? 60,000-এর কমে মানবেন না তো? একটা ভোট মানে 60,000। তো সেই জন্য আপনারা দেখেন, আপনারা কেউ যদি 60,000 টাকা দেয়, কেউ যদি আপনাদেরকে বড় লোক বানায়, কারো বাড়িতে 4টা আছে, তো আমি 2,40,000 টাকা লোকসান কেন করাবো? আমি করাবো না। 4টা ভোট আছে, 2,40,000 গুনবেন, ঢাকা দিয়ে দেবেন।
বিমলদা, মুখ্যমন্ত্রী বলছেন টাকা দিয়ে ভোট কিনছে বিজেপি, কেন আপনারা দ্বিচারিতার কথা বলছেন? মুখ্যমন্ত্রী বারবার বলছেন এটা মানুষের জন্য, মানুষকে ভালোবেসে। না, একটা কথা বারবার শুনতে, একজনের কথা যদি বারবার মনে হয় যে এই কথাগুলো কোনো গুরুত্ব নেই, তখন আর তা রিয়্যাক্ট করতেও ইচ্ছে করে না। এখন এনার কথা বা এনার দলের লোকেদের কথায় আজকাল আমার রিয়্যাক্ট করতেও ইচ্ছে করে না, কারণ এরা এত মিথ্যে কথা, এত ভুলভাল, এত গাঁজাগুড়ি কথাবার্তা বলে যে এদের কথাবার্তা শুনতেই আমার ইচ্ছে করে না। কিন্তু কি করা যাবে, রাজনীতি করি, এখন আসতে হয়, কথা বলতে হবে, আগামী দিনেও হবে। এই যে লক্ষ্মীর ভাণ্ডারটা না, পিওর টোকা একটা জিনিস, আমি বলে দিচ্ছি কোনটা। লক্ষ্মীর ভাণ্ডার কবে চালু হয়েছিল? 2021-এ তো, 21 সালে তো। 2020 সালে আসামে চালু হয়েছিল অরুণোদয় যোজনা, 2020 সালের অক্টোবরে। লক্ষ্মীর ভাণ্ডার কি তার আগে হয়েছিল? আমি যতদূর জানি তারপরে হয়েছিল। তো সেখান থেকে ঝেড়ে দিয়েছিল। এই দলটার সব কিছু লোকের কাছ থেকে ঝাড়া, এমনিতে কংগ্রেসের কাছ থেকে ঝাড়া। কংগ্রেসের হচ্ছে INTUC, এদের একটা টি মেরে দিয়েছে, কংগ্রেস একটা তৃণমূল মেরে দিয়েছে, গোটাটাই একটা ঝাড়া পার্টি এদের শুরু হয়েছে। বিহারেও তো ভোটের মুখে 1,21,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে পড়ে গেছে সরাসরি 10,000 টাকা। আরে বড় মুশকিল, সেটা কোন স্কিমে, জীবিকা দিদি কাকে বলে, সেটা সময় দাও, তাহলে অনেক আলোচনা করব। এবং আমার একটা কথা হচ্ছে, মধ্যপ্রদেশে যখন একটা কন্যা সন্তান জন্মাবে তার জন্য যে লাডলি যোজনা শিবরাজ সিং চৌহান কবে চালু করে গিয়েছিলেন, সুতরাং এগুলো বললে অনেক তথ্য দিতে হয়। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গ সরকার যেটা করে, আমি কতগুলো, এই যে কথা দিয়ে নাকি কথা রাখা হয়, আচ্ছা তোমরাই দেখিয়ে দাও, কারণ সেই সময় এবিপি আনন্দ এসে গেছিল, অনেক চ্যানেল আসেনি। এই শিক্ষকরা যখন রাস্তায় বসেছিল, এই নেত্রী গিয়ে বলেছিলেন ক্ষমতায় আসতে দাও, তোমাদের চাকরিগুলো দিয়ে দেবো, দয়া করে একটু দেখিয়ে দাও। আমি জানি না তোমরা দেখাবে কিনা। দ্বিতীয় কথা হচ্ছে, এই সরকারেরই এই নেত্রী বলেছিলেন যে সরকার ডিএ দিতে পারে না, সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো এখতিয়ারই নেই, এখন ডিএ বাঁচানোর জন্য উকিল পোষা হচ্ছে তোমার আমার টাকায়। ফলে এরকম একটা ভণ্ড, এরকম একটা অশিক্ষিত ক্রিমিনাল সরকার, এগুলো তো বলবেই, কিছু করার নেই। কথা হচ্ছে যে বাংলার মানুষ ক্রিমিনাল, এটাই তো দেখলাম। কখনো বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বলে অপমান, কখনো বিদ্যাসাগরকে মূর্তি ভাঙা, কখনো রামমোহনকে কটূক্তি করা, কখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে কটূক্তি করা, কখনো স্বামীজিকে বামপন্থী প্রোডাক্ট বলা, মা দুর্গার পিতৃ পরিচয় নেই, এইভাবে অপমান করা। বাঙালি তো বারবার দেখেছে যে বিজেপি ভোটে জিততে পারছে না, তার জন্য বাঙালিকে দাগিয়ে দাও। এই তো এখন পাশের রাজ্য বিজেপি শাসিত উড়িষ্যা, গতকাল রাত্রেবেলায় 150 বাঙালির বাড়ি পুড়িয়ে দিয়েছে, এবং তারা সবাই হিন্দু, তাদের বাড়ি পুড়িয়ে দিয়েছে বিদ্বেষ। একটা বিষয় বলো, বিজেপির রাজ্য, যেগুলো বিজেপি শাসিত রাজ্যগুলোতে যদি মানুষের জন্য কোনো প্রকল্প করা হয় সেটা খয়রাতি হয়, তাহলে পশ্চিমবঙ্গে আমরা তো বলিনি খয়রাতি কথাটা। লক্ষ্মীর ভান্ডার হোক, কন্যাশ্রী হোক, এইগুলো উপহাস কারা করেছিল, কারা বলেছিল দান ছত্র? এক বামপন্থীরা, রামপন্থীরা, এরা দুজনেই। আমরা তো করিনি, আমরা তো আরো বেশি বেশি করে বলছি আপনারা করুন না। যেসব রাজ্যের মানুষ আপনাদের আশীর্বাদ করেছেন, আপনারা ভোটে জিতেছেন, সরকার বানিয়েছেন, তাদের পাশে দাঁড়ান। কিন্তু আপনারা উপহাসটা আপনারা করেছেন, এখন আমাদের ঘাড়ে চাপালে তো হবে না। মানুষকে টাকা উপার্জনের রাস্তা বাড়িয়ে দেওয়া, তাদেরকে সাশ্রয় করার প্রকল্প আনা, উদাহরণ দেব, আমি কোনো গাঁজাখুরি কথা বলবো না। আসাম থেকে হয়নি, আসামে ওটা শুধুমাত্র এটা সব চোর পার্টি চোরে চুরি করে। আমি একটা কথা বলি, আমি শেষ করি, এটা আমার টাইম। সেটা হচ্ছে একজন এই তৃণমূলের লোকসভার সদস্য বলছেন এখন নাকি বাড়ির ছেলেরা মেয়েদের কাছে টাকা চায়, যে পেট্রোল ভরবো ভাই টাকা দাও। মানে ছেলেদের চাকরির এমন অবস্থা, লক্ষ্মী ভান্ডারের কাছে হাত পাততে হচ্ছে, এরা চাকরি বাকরির এমন অবস্থা করে রেখে দিয়েছে। ফলে এই তো পশ্চিমবঙ্গের রাজনীতি, এই তো অর্থনীতি। আসামের মুখ্যমন্ত্রী কোথাও বলেননি, বা বিহারের মুখ্যমন্ত্রী। রাজনীতি নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণও রাখবো, কিন্তু তার আগে আপনাদের সামনে রাখবো রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, তিনি কি বলেছেন দেখুন। আমি দান নির্ধারণ করিনি, অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারী মানে জনপ্রিয়তা তলানিতে গেছে, সেই জন্য হয়তো কৃষ্ণ কল্যাণী আর দলনেত্রী মমতা ব্যানার্জির কোনো না কোনো কথাকে উনি বিরোধিতা করে একটু লাইমলাইটে আসার সস্তার রাজনীতি করতে চাইছে। যেখানে বিজেপি প্রথমে লক্ষ্মীর ভান্ডারকে বলেছিল যে এই ধরনের লক্ষ্মীর ভান্ডার কে চালু করে মানুষকে স্বনির্ভরতা না করে একটা লালচ দিয়ে মানে তৃণমূল কংগ্রেস ভোট নেওয়ার রাজনীতি করছে। আর তারপর আমরা দেখলাম অন্যান্য রাজ্যতে আমাদের পশ্চিমবঙ্গ থেকে যা চালু করেছে তার থেকে বেশি বিজেপি। বলুন তো আজকে পশ্চিমবঙ্গের আম জনগণকে কি দিয়েছে? এটাই আমি আপিল করব শুভেন্দুবাবুকে, সস্তার রাজনীতি না করে একটু যদি পারেন কাজ করুন। সৈকত, দেখুন, প্রথমত হচ্ছে ভোট আসছে, আর ভোট আসলেই
তৃণমূল বিজেপি দুই সরকারের মনে পড়ে যায় যে ভোটারদেরকে কিভাবে তার মনটাকে, তার মননটাকে, তাদের ভাবনাটাকে কিভাবে ডাইভার্ট করা যায়। ঠিক যেমন জীবিকা দিদি প্রকল্প ভোটের আগে আসে, লাডলি বাহিন প্রকল্প ভোটের আগে আসে, ঠিক তেমনই এই লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প ভোটের আগে আসছে। আমরা বামপন্থীরা প্রথম দিন থেকে বলেছি যে গ্রামীণ অর্থনৈতিক বা মহিলাদের ক্ষমতায়নের প্রশ্নে সরকারের দায়িত্ব চিরস্থায়ী প্রকল্প তৈরি করা, চিরস্থায়ী পরিকল্পনা গ্রহণ করা। লক্ষ্মীর ভাণ্ডার থাকুক, লাডলি বাহিন প্রকল্প থাকুক, কিন্তু যে রাজ্যের মাটিতে দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডার চলবে আর প্রতিদিন রাতে লক্ষ্মীরা অত্যাচারিত হবে, নির্যাতিত হবে, তার বিচার হবে না, যে রাজ্যের মাটিতে, যে দেশের মাটিতে প্রতিবার বিজ্ঞাপন হবে যে বেটি পড়াও বেটি বাঁচাও, আর সেই বেটিদের পড়াশোনার অধিকার, বেঁচে থাকার অধিকার হনন করে নেওয়া হবে, সরকার নীরব থাকবে, সেই রাজ্যে শুধুমাত্র টাকার বিনিময়ে, শুধুমাত্র একটা প্রকল্পের লোভ দেখিয়ে ভোট কিনে নেওয়াটা নির্বাচন কমিশনের সঠিক ভূমিকা নেওয়া উচিত। বিহারে নির্বাচন চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, নির্বাচন শুরু হয়ে যাওয়ার পরেও, প্রক্রিয়া শুরু হওয়ার পরেও কিভাবে এইটাকে বিজ্ঞাপন করা হয়েছে। এই রাজ্যেও মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আজকে এত বড় বড় ডায়লগ দিচ্ছেন, আপনি লিখে রেখে দিন 26-এর নির্বাচনের আগে আবার লক্ষ্মীর ভাণ্ডারের বিজ্ঞাপন করবেন। কেন 5 বছর ধরে ঘোষণা করেন না? কেন ভোটের আগে ঘোষণা করেন? আচ্ছা, আপনি যদি আমি স্মরণ করাবো, পঞ্চায়েত নির্বাচনে তোমার মনে নেই এই রাজ্যে তৃণমূলের একের পর এক নেতা নেত্রী কি বলতো? বিরোধী শূন্য পঞ্চায়েত করো, বিরোধী শূন্য কাউন্সিলর করো, কোটি টাকার পুরস্কার। প্রথম এই মডেলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। আর আজকে কৃষ্ণ কল্যাণীর কথা বলছেন, ইনি তো বিজেপির প্রতীকে জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজনীতি করে, আজকে তৃণমূলে চলে গেছেন। এরা আসলে মিলে মিশে মানুষের নজর ঘুরিয়ে দিতে চায়। গোটা রাজ্য জুড়ে সবুজ সাথী প্রকল্পের বিজ্ঞাপন যে তৃণমূল করে, এই সবুজ সাথী কিন্তু বাম সরকারের আমলে। শুভময়দার কাছে আসবো। শুভময়দা, ভালোবাসা দিয়ে ভোট কেনা নাকি ভেট দিয়ে ভোট টানা? একসময় যেটা দক্ষিণের রাজ্যগুলোতে সীমাবদ্ধ ছিল, এখন তো গোটা দেশকে সেটা গ্রাস করেছে। মানে সব দলই খয়রাতি রাজনীতি করে, কিন্তু নিজে দিলে বলছে কল্যাণ আর বিরোধীরা দিলে বলছে খয়রাতি। হ্যাঁ, দেখুন, ভাতাবাদের রাজনীতি যে দেশে প্রচুর নিম্নবিত্ত মানুষ আছেন সেখানে কিছু কিছু ক্ষেত্রে হয়তো প্রয়োজনীয় এবং কোভিড পরিস্থিতিতে হয়তো প্রয়োজনীয় ছিল। এবার এই যে ভাতাবাদের রাজনীতি, সেটা কিন্তু একেবারেই ভোটের আগে আগে, অর্থাৎ 2021 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের এই ঘোষণা, এবং 2024 লোকসভার দিকেও যদি নজর রাখেন তার ঠিক আগে কিন্তু এই যে ভাতা বৃদ্ধি, সেটা একেবারে আমরা নজর করেছি। এবং বিহারের ক্ষেত্রে আমরা দেখেছি মানুষের কাছে টাকা পৌঁছে যাওয়া। কত দূর অবধি টাকা দেয়া যাবে, কতটা দেয়া যাবে, এই নিয়ে আলোচনা চলতেই পারে, কিন্তু এটা সত্যি যে গোটা বিশ্বজুড়ে তো মোটের ওপর একেবারে সমাজতান্ত্রিক ব্যবস্থা চলে এমন নয়, এবং সাফল্য মোটের ওপর পুঁজিবাদী ব্যবস্থার, যেখানে কল্যাণকামী পুঁজিবাদী ব্যবস্থাতেও অনেক সময় টাকা দেয়া হয়। এবার দ্বিতীয় প্রশ্ন হলো, একটু যদি 2004-এ ফিরে যান, সেই সময় বামফ্রন্ট সমর্থিত যে ইউপিএ সরকার, তারা বলেছিল কাজের বিনিময়ে টাকা। এই জায়গাটার একটা পার্থক্য আছে, সরাসরি ভাতা দেওয়ার সঙ্গে কাজের বিনিময়ে টাকা। সেটা হচ্ছে এক, দেশের সম্পদ সৃষ্টি হয়, এবং সেই সম্পদ সৃষ্টি হওয়ার ফলে যদি সত্যিই পুকুর কাটা হতো, এমন নয়, পশ্চিমবঙ্গের হিসেবে অবশ্যই এতদিনে পশ্চিমবঙ্গ প্রশান্ত মহাসাগর হয়ে যাওয়ার কথা ছিল স্যাটেলাইটে ছবি টবি তুললে, কিন্তু তার বাইরে দাঁড়িয়েও যে আমাদের দেশের কিছু কাজ হবে, মানুষ কাজ করবেন, কাজের বিনিময়ে যখন অর্থ পাবেন, সেই জায়গায় কিন্তু মানুষের সম্মানটা বজায় থাকবে। অর্থাৎ এই ধরনের যে বিষয়, 100 দিনের প্রকল্প, যেখানে মানুষের হাতে কাজ পৌঁছে দেয়া এবং তার বিনিময়ে মানুষকে টাকা দেয়া, এই ধরনের প্রকল্প বিভিন্ন দেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ফলে এই দুটি জিনিসকে আলাদা করতে হবে, এবং নিঃসন্দেহে আমাদের দেশে নিম্নবিত্ত মানুষ আছেন, আমাদের দেশে 1% মানুষের হাতে প্রায় 50-60% বেশি টাকা নিম্নবিত্ত মানুষের। আপনি যখন বলছেন এই কাজের বিনিময়ে টাকার কথা, সুপ্রিম কোর্টেরও কিন্তু এটাই পর্যবেক্ষণ ছিল যে দুর্ভাগ্যবশত অনুদান পেয়ে লোকের আর কাজ করতে ইচ্ছে করছে না, তারা বিনামূল্যে রেশন পাচ্ছে, কাজ না করেই টাকা পেয়ে যাচ্ছে। আবার দেখুন, কাজও বন্ধ হবে, আবার সেই সঙ্গে টাকারও দাবি হবে। মানে এই নিয়ে যে তপ্ত রাজ্য রাজনীতি বেশ কয়েক বছর ধরে আপনারা দেখে আসছেন, কেন্দ্রীয় বঞ্চনার বারবার অভিযোগ করছে তৃণমূল। আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের জনসভায় নজিরবিহীন প্রতিবাদ করলেন, একেবারে কাগজ ছিঁড়ে। কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় দাঁড়িয়ে? হঠাৎ করে গত পরশুদিন একটা চিঠি দিয়েছে আমাদের, হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে যাওয়ার পর প্রায় 1 বছর পর। তাতে বলছে ফোর্সড বাই কোর্ট অর্ডার 6 ডিসেম্বর থেকে রেস্ট্রিকটিভ কন্ডিশন দিয়েছে, শর্ত দিয়েছে। কি শর্ত? কোয়ার্টারলি লেবার বাজেট দেখাতে হবে। দেখাবার টাইম কোথায়? জমির কাজ করা যাবে না, ল্যান্ডের নানা রকম। আমি বলি, তোমার এই কাগজটা দেখছো না, এই কাগজটার কোনো ভ্যালু নেই, এটা ভ্যালুলেস।
আবার আমরা ক্ষমতায় আসব। কর্মশ্রী 75 দিন এবারে কাজ হয়েছে, 70 দিন হয়ে গেছে, আরো 75 থেকে 80 দিন করব, আর 100 দিনের কাজ বাংলায় করবে। তোমাদের ভিক্ষে আমরা চাই না। তাই এই কাগজটাকে, এটা আমার নোট, গভর্নমেন্টের নোট, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয়, অর্ডারটা পড়ে দিলাম, ছিঁড়ে ফেলে দিচ্ছি। আমি এটাকে মনে করি অসম্মান, অপমান। তোমাদের ভিক্ষে আমরা চাই না, আমরা নিজের পায়ে দাঁড়াতে জানি। বিমলদা, সুপ্রিম কোর্ট বারবার বলার পরও সমানে শর্ত চাপিয়ে দেওয়া হচ্ছে, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন যে নানা শর্ত চাপিয়ে চিঠি পাঠিয়েছে কেন্দ্র, তাই তিনি কাগজ ছিঁড়ে। হ্যাঁ, সুপ্রিম কোর্টের নির্দেশটা একটু ভালো করে পড়বে। সেখানে বলা আছে যে টাকা যাতে খরচ মানে নষ্ট না হয়, কারণ এর আগে টাকাগুলো তো সব চুরি হয়েছিল। সুপ্রিম কোর্ট বলেছিল কেন্দ্রীয় সরকার শর্ত চাপাবে, সেটা সুপ্রিম কোর্টের রায়ে বলা আছে শর্ত, সেই শর্ত চাপিয়েছে। এই প্রসঙ্গে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি পাপিয়া, গত 15 দিন ধরে মেদিনীপুর এবং তমলুক লোকসভার বিভিন্ন অঞ্চলে আমি ঘুরে বেরিয়েছি। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, এখানে আমাকে সঙ্গে নিয়ে যাবে, তোমার যে কোনো একজন গিয়েকে পাঠাও, ক্যামেরাম্যান এবং সাংবাদিককে। যদি 100 দিনের কাজের প্রকল্পে একটা কাজ হয়ে থাকে, একটা যদি খাল পরিষ্কার হয়ে থাকে, একটা ঠিকঠাক রাস্তা হয়ে থাকে, যদি কেন্দ্র টাকার হিসাব চায়, আপত্তি কোথায়? দিয়ে দিলেই তো হয়। টাকাটা পুরো চুরি করেছে এরা। বারংবার আজকে 100 দিনের কাজ হোক, আবাস হোক, রাস্তা হোক, কেন্দ্র সরকারের বিভিন্ন মন্ত্রকই বাংলাকে পুরস্কৃত করেছেন, এবং একবার না বারংবার করেছে, তার ডেলিভারি ভালো ছিল। দ্বিতীয় কথা হচ্ছে, এখন কাজ বন্ধ করেছে রাজনৈতিক কারণে। এখন পরিষ্কার হয়ে গেছে বাংলাতে যেই দুর্নীতি প্রমাণিত হয়নি, সেই দুর্নীতির মাত্রাটা যেটা অভিযোগ সেটা হচ্ছে 19 কোটি। গুজরাটে একটা গ্রামে বিজেপির নেতা মানরেগার টাকা চুরি করেছে 71 কোটি টাকা, তো সেটা প্রমাণিত। সেখানে ড্যাং ড্যাং করে চলছে। এই নিয়ে তৃণমূল বিজেপি রাজনৈতিক চাপানোতর তুঙ্গে, কিন্তু যে সরকারের আমলে 100 দিনের কাজ শুরু হয়েছে, অর্থাৎ কংগ্রেস যেটা দাবি করে, 100 দিনের কাজ নিয়ে চিঠি পাঠালো কেন্দ্র, আর কাগজ ছিঁড়ে প্রকাশ্যে জনসভায় প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সুমনদার কাছে আসবো। সুমনদা, আপনারা বলেন যে কংগ্রেসের আমলে 100 দিনের প্রকল্প শুরু হয়েছিল এবং সেখানে গরিব মানুষের জন্য অন্যের সংস্থান করে দেওয়া হয়েছিল, কিন্তু নীতিগত তফাৎটা কোথায় আপনারা দেখেন? নীতিগত তফাৎ তো আছেই, দেখুন কোথায় নীতিগত তফাৎ তো আছেই। আমরা এই যে যাকে আমরা এই নরেন্দ্র মোদী যাকে বলতেন রেউড়ি, নরেন্দ্র মোদী যাকে বলতেন 100 দিনের কাজকে গাড্ডা খোঁড়ার প্রকল্প, সেই প্রকল্পগুলো তো বাদ দিতে পারছে না কেন্দ্রীয় সরকার। আমি এটা পরিষ্কার কথা বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিত ভাতা দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুয়াজ্জেম ভাতা দিচ্ছেন। কোনটা আপনি বলুন তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে কাজে লাগবে, পরিকাঠামো উন্নয়নে কোনটা কাজে লাগবে? আমরা পরিষ্কারভাবে একটা কথা বলছি যে 100 দিনের কাজ কেন আনা হয়েছিল? মানুষের হাতে কাজ দেওয়ার জন্য। কাজের বিনিময়ে মানুষকে রোজগার করতে দাও, ঘরে যাতে আরও বেশি করে বসে থাকে, আর ওই টাকাগুলো ঢুকলে উইকেন্ডে নাইট শোতে সিনেমা দেখার পয়সা সরকারের দেওয়ার কথা। আমার আপনার ট্যাক্সের পয়সা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট কিনবে, সেটা হতে পারে? আর রাহুল গান্ধীর ডাইরেক্ট টু পিপল মানি ট্রান্সফারকে ছাপ্পা মেরে নরেন্দ্র মোদী বিভিন্ন রাজ্যে জিতবে, আর বলার সময় বলবে এটা রেউড়ি, এটা হতে পারে? দুজনের ইকুয়াল দ্বিচারিতা। সম্প্রতি আমরা বারবার দেখেছি হুমায়ুন কবিরকে চ্যালেঞ্জ ছুটতে। আজ একেবারে স্বভাবোচিত ভঙ্গিতে চ্যালেঞ্জ ছুড়ে বললেন, আমার পার্টি ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবে না, যাদের প্রার্থী করব তাদের তালিকা দেখলেই বুঝবে। 22শে ডিসেম্বর আসতে দিন, 1 লক্ষের জমায়েত করব। বাবরি মসজিদের শিলান্যাসের পর এভাবেই হুঙ্কার হুমায়ুন কবিরের। কি বললেন দেখুন। আমার পার্টি ছাড়া মুখ্যমন্ত্রী হতে পারবে না, আমার সমর্থন লাগবেই। আমি এইরকম অবস্থায় আছি, ধীরে ধীরে সেটা প্রমাণ করে ছাড়ব, প্রচারেও করে রাখবো, নির্বাচনী কমিটিতেও সেটা দেখাবো, আর যাদের ক্যান্ডিডেট করব সেই ক্যান্ডিডেটের তালিকা দেখলে আপনারা বুঝতে পারবেন। হুঙ্কার কাউকে আমি দিই না, আমি করে দেখানোর লোক, করে দেখাবো। আমাকে তো 6 তারিখে বাবরি মসজিদ যাতে ভিত্তি স্থাপন না করতে পারি ডাইরেক্ট দেখে হুমকি দিয়েছিল, নিষেধ করেছিল। তারপরে আবার 22 তারিখ আসতে দিন না, 50,000 বলেছিলাম, 1 লাখ লোককে জমায়েত করে এদের ডাঙ্গা বাজিয়ে দেবো।
কৃষাণু, হুমায়ুন কবির বলছেন আমি হুঙ্কার কাউকে দিন, আমি করে দেখানোর লোক। 5 মাস আগে তিনি যে কথা বলেছিলেন যে আমি জিতে আসব এবং আমার সঙ্গী সাথীরাও জিতবে, তারপর দর কষাকষি করব। এখন তো বাবরি মসজিদের শিলান্যাসের পর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি, যে সরাসরি একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছেন যে আমার পার্টি ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতেই পারবেন না। এরকম তো এই চিত্রনাট্যটা নতুন নয়, তো এ তো অনেক পুরনো চিত্রনাট্য। 2021-এ আমরা এইরকমই দেখেছিলাম ভোটের আগে, এরকমই একজন ভাই ঘুরে বেড়াতেন। যদি আপনাদের জানাই ছিল, মানে চিত্রনাট্য বলছেন বলে বলছি, তাহলে আগে ব্যবস্থা নেননি কেন, এতটা সময় দিলেন কেন? আমরা তো ব্যবস্থা নিয়েছি বলেই তো উনি বলতে পারছেন না, তাহলে নাটকটা মঞ্চস্থ করতে দিলেন। এখন বিষয়টা কি, কারা এই যে নাটকটা মঞ্চস্থ দিলেন, এই যে মসজিদ, এই মসজিদের উচ্ছ্বাস কারা প্রকাশ করছে? যারা বাবরি মসজিদ অযোধ্যাতে ভাঙার উচ্ছ্বাস প্রকাশ করছিল, তারাই এখানে বাবরি মসজিদ বানানোর উচ্ছ্বাস প্রকাশ করছে। দেখুন নামগুলো মনে পড়ে, আফজাল চাঁদ। এই আফজাল চাঁদ কত কি বলছেন বিজেপির 2009 প্রার্থী। এই যে সমালোচনার সুরটা এখন আপনাদের গলায় শোনা যাচ্ছে না, আমি এই কারণেই বলছি, প্রশ্নটা তো এখানেই উঠছে যে তাহলে আপনারা আগে ব্যবস্থা নেননি কেন, আগে কেন মনে হয়নি যেটা পুরো চিত্রনাট্য? হুমায়ুন কবির তো ধারাবাহিকভাবে এই কথা বলে আসছে, তখন শুধু সতর্ক করেছে। ব্যবস্থা নেবে সেটা দলের প্রেরোগেটিভ, দল ব্যবস্থা নিয়েছে, দল উনাকে শেষ মোমেন্ট অবধি সুযোগ দিয়েছিল উনার রাজনৈতিক কর্মকাণ্ডকে মানে ঠিক পথে চালিত করতে, উনি করতে পারেননি। উনি যদি উস্কানি দেন, উনি যদি ধর্মের রাজনীতি করেন, তৃণমূল যা ব্যবস্থা নেওয়ার নিয়েছেন। কিন্তু উচ্ছ্বাস কারা প্রকাশ করছেন? যেই সব টিভি চ্যানেল মুখ্যমন্ত্রীর বক্তব্য লাইভ সম্প্রচারণ করে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বা কর্মসূচি যারা দেখায় না, তারা অযোধ্যার রাম মন্দির দেখাচ্ছে আর এখানকার বাবরি মসজিদ দেখাচ্ছে। তো সুতরাং এর তার দায়িত্ব আমাদের নয়। আপনি এখানে এসে যখন বলবেন একটা প্রসঙ্গ বলতে হবে যে তৃণমূল কি করছে, তৃণমূলের প্রসঙ্গে কথাটা বলতে পারি। শুনুন কৃষাণুদা, আপনি বলছেন যে হুমায়ুন কবির চিত্রনাট্য, কোনটা যে চিত্রনাট্য কোনটা বাস্তব কেন বোঝা যাচ্ছে না জানেন? কারণ হুমায়ুন কবির, না শুনুন না, হুমায়ুন কবির নিজে বলছেন যে পুলিশ সহযোগিতা করেছে, এত লোকের ভিড়, 5 লাখ লোক এসেছে, সহযোগিতা ছাড়া ভালো অনুষ্ঠান এভাবে হতো? তো দায়িত্ব প্রশাসনের। আজকে কোর্টেরও নির্দেশ আছে, গীতা পাঠেও পুলিশের সহযোগিতা থাকবে, তো নিরপেক্ষ প্রশাসনের সহযোগিতা থাকবে। যে যা করুক, আইন বহির্ভূত কাজ করলে প্রশাসন ব্যবস্থা নেবে। আর কি হলো এখন? তো এসআইআর, হাকিমপুর কিছু নেই তো এখন তো হাকিমপুরের চিত্র কেউ দেখাতে পারছে না। আমরা হাকিমপুর নিয়ে আলোচনা করছি না, নেই তার মানে হাকিমপুর খালি না। তো কি হাকিমপুরের এজেন্ডাটা ঠিক খাচ্ছিল না? এখন ওই জন্য হুমায়ুন কবির এসআইআরও ঠিকছে না, ঠিক যেভাবে সিএ এনআরসি টেক না। সত্যি এই সমস্ত কথাগুলো বললে কৃষাণুদার একটু অস্বস্তি হয় বই কি? কৃষাণুদার এই সমস্ত কথা শুনলে একটু অস্বস্তি হয়। আচ্ছা একটা কথা বলুন কৃষাণুদা, যে এই সময়টাই কেন তৃণমূল বেছে নিল? যদি সবটাই তৃণমূলের জানা থাকে, সাসপেনশন করতে তৃণমূল এখন এই সময়টাকে কেন বাঁচলো? পরে অবশ্যই উত্তর দেব। তার আগে উনি মানাটা শোনেননি, দলের নির্দেশ উনি মানেননি, তাই জন্য দল সাসপেন্ড করেছেন উনাকে বারবার। এর আগে উনি অনেক কাজ করেছেন যেটা দল সমর্থন করেনি। এখন হুমায়ুন কবির এখন মানেননি, কিন্তু 5 মাস আগে কি মেনেছিলেন? ইতিহাস কিভাবে ঘুরে ফিরে আসে এবার আপনাদের দেখাবো। 5 মাস আগে হুমায়ুন কবির বলেছিলেন ভোটে জিতে আসলে দর কষাকষি করব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কি বলেছিলেন আমাদের প্রতিনিধিকে দেখুন। আমি যদি এটা করতে বাধ্য হই, তারপরে যতগুলা সিটে কন্টেস্ট করে আমি তো জিতে আসবই, আমার সহকর্মী কজন জিতে আসবে তারা কেউ অন্য কিছু চিন্তা ভাবনা করব না। আমরা তখন দর কষাকষির রাজনীতিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে করব। যদি 50টা সিটে লড়াই করি, মিনিমাম 15 থেকে 25টা সিট জিতে আসব নতুন দল করে। হ্যাঁ, আপনার নেতৃত্বে নতুন দল করে 15টা সিট জিতবেন। হ্যাঁ, 50টা সিটে লড়লে 15 মিনিমাম 25ও হতে পারে। তখন দেখবেন মমতা ব্যানার্জির কাছে আমাদের গুরুত্ব প্রচুর বেড়ে যাবে। হুমায়ুন কবির কিন্তু রাস্তাটা খুঁড়ে রাখলেন যে দর কষাকষি করবেন ভোটে জিতে আসলে, এবং মুখ্যমন্ত্রী হতে পারবেন না তার পার্টি ছাড়া অন্য কেউ কোনো দল থেকে। সেটা যারা না আমি এটা বিমলদা বলুক, একটু বিমলদা বলে নিক। বিমলদা, আপনারা তো দাবি করছেন ক্ষমতায় আসবেন, দেওয়ালের লিখন একেবারে স্পষ্ট। পশ্চিমবঙ্গের এই সরকারটা 2026-এ চলে যাচ্ছে, এবং চলে যাবার পর এদের যা ব্যবস্থা নেওয়া সাধারণ, তাহলে হুমায়ুন কবিরের সঙ্গে আপনারা আন্ডারস্ট্যান্ডিং করে নেবেন না। আমার মুখে কথা মানে যদি হুমায়ুন কবির আমার কথাটা বলতে দাও না, আমাকে আমার কথা বলতে প্রশ্ন রাখছি। হ্যাঁ, প্রশ্ন রেখো, এবার আমি উত্তরটা দিই। তারপরে সাধারণ মানুষের মুখোমুখি ওদের হতে হবে, আমাদের নয়। কারণ আমরা সাধারণ মানুষের মুখোমুখিই থাকি। ওরা যা মানুষের ওপর করেছে মানুষ তার হিসেব বুঝে নেবে, সেটা ওদের ব্যাপার। আমি কিছু বলবো, আমি শুধু কতগুলো কথা বলবো। হুমায়ুন কবিরকে নাকি সংশোধন করার সুযোগ দেওয়া হয়েছিল,
উনি বলেছিলেন না 30%কে কেটে গঙ্গায় ভাসিয়ে দিতে পারেন, ওটাও সহ্য করেছিল এই দলটা। তার মানে হিন্দু 30%কে কেটে ভাসিয়ে দিলেও এই তৃণমূল কংগ্রেস সেটা সহ্য করবে। আমি সাধারণ মানুষ পশ্চিমবাংলা হিন্দুদের ভাবতে বলবো, দেখুন এই দলটাকে এরা বলছে সংশোধনের সুযোগ দিয়েছিল। আচ্ছা আর একটা কথা বলি, পাপিয়া, তুমি একটা মিছিলের আয়োজন করো তো কলকাতায় 1 কিলোমিটার হাঁটবে, পুলিশ তোমাকে পারমিশন দেবে? তোমাকে 100 বার কোর্টে দৌড়তে হবে, কোর্ট 1000টা তোমাকে রেস্ট্রিকশন দেবে, তোমাকে সেই অনুযায়ী কাজ করতে হবে। এখানে ও শুধু প্রোগ্রামটা করেনি, এখানে পুলিশ যেভাবে অসম্ভব ভালো সহযোগিতা করলো, তাতে একটা বিষয় স্পষ্ট যে কার সঙ্গে কার আন্ডারস্ট্যান্ডিং আছে। আর সবচেয়ে বড় কথা, ওই মিটিংয়ে একজন বলেছে এই বাবরির বিরোধিতা করলে গলা কেটে ফুটবল খেলবে মুন্ডু। আজ অবধি পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? আসলে এই দলটা, পশ্চিমবঙ্গের দলটা তীব্র হিন্দু বিরোধী। এরা মুসলিমদেরও, এরা প্রকৃত মুসলিমদেরও চায় না। হিন্দু অধ্যুষিত কনস্টিটিউয়েন্সিতে তৃণমূল জিতেছে, 2021-এও জিতেছে, 24-এ আরো প্রকটভাবে হয়ে গেছে। পঞ্চায়েতের আমি উদাহরণ দিলাম না, 21-এর লোকসভা নির্বাচনে প্রত্যেকটি হিন্দু মেজরিটি 70, 80, 90% হিন্দু কনস্টিটিউয়েন্সি কে জিতেছে? তৃণমূল কংগ্রেস। কে হেরেছে? বিজেপি। এদের মুখে বাঙালি বিরোধী দল, একটা বাঙালি বিদ্বেষী দল। এই তো বাঙালিকে বললাম তো, উড়িষ্যাতে গতকাল রাত্রে, পরশুদিন রাত্রেবেলায় 150 বাঙালি হিন্দুর বাড়ি জ্বালিয়েছে। কি ব্যবস্থা নিয়েছে বিজেপির সরকার? কিছু নেই, কোনো বিবৃতি নেই, অনুশোচনা নেই, ক্ষমা প্রার্থনা নেই। আমরা তো বলেছিলাম যে ওটা অন্যায় হয়েছে এবং আমরা মানুষকে বিচার দিয়েছি। মুর্শিদাবাদে কি হয়েছিল? পুলিশ কোথায় ছিল? পুলিশকে ফোন করা সত্ত্বেও পুলিশ আসেনি। পুলিশ যেরকম একটা দাঙ্গার পরিবেশে প্রথম দিকে হয়, পরে পুলিশকে কোথায় লুকাতে হয়েছিল সেটা আবার মনে করিয়ে দিতে হবে। বিশানু, পাপিয়া, তুমি প্লিজ একটা বাঙালি জেনোসাইড যেটা উড়িষ্যাতে হলো 2 দিন আগে, তার সাথে তুমি আরেকটা তুলনাটা নেই। প্রসঙ্গটা দেখুন, আমার বাংলার মানুষ যখন আমরা সুরক্ষিত থাকি না, যখন আমাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, তখন অবশ্যই পুলিশের ভূমিকা নিয়ে, এবং শাসন ক্ষমতায় যেহেতু তৃণমূল রয়েছে সেই কারণে প্রশ্ন উঠবে বারবার। কৃষাণু, যতই আপনার অস্বস্তি হোক, আজকে মুখ্যমন্ত্রী কোচবিহারের জনসভা থেকে দেখুন এই সংখ্যালঘু ভোট ভাগ নিয়েও সরব হলেন। তিনি বলছেন ভোটের আগে সংখ্যালঘু ভোট ভাগ করতে চাইছেন কেউ কেউ। কি বলেছেন আর মুখ্যমন্ত্রী? ইলেকশনের সময় সংখ্যালঘু ভোট ভাগ করবার চেষ্টা করছেন কোটি কোটি টাকা খরচ করে, আর অন্য সময় সংখ্যালঘুদের নাম বাদ দাও, শীতলকুচিতে গুলি করে মারো, ভুলে গেছেন সব। সুমনদা, কাদের কথা বলতে চাইলেন? আমি একটা কথা বলি, সংখ্যালঘু ভোট ভাগ করার চেষ্টা করছে যাদের উনি মিন করলেন, তার মধ্যে আমি কোনো সন্দেহ নেই, আমারও কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে সেইটাকে, সেই প্রসেসটাকে সুন্দরভাবে লালন পালন মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার দিদিমণি স্বয়ং নিজেই করছেন। দেখুন, একটু আগে মুর্শিদাবাদ রায়টের কথা উঠল। আমি নিজে মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান বিস্তীর্ণ অঞ্চল, ওই রায়টের পর আমরা গেছিলাম, আমরা দেখে এসেছি পশ্চিমবঙ্গ সরকার এবং তার প্রশাসন এবং তার পুলিশ কতটা অপদার্থতা দেখিয়েছিল বাংলার মানুষকে। আমি কোনো হিন্দু মুসলমান আলাদা করতে চাই না, বাংলার মানুষকে রক্ষা করতে কতটা ব্যর্থ হয়েছিল। আজকে এই যে হুমায়ুন কবিরের মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন, কোটি কোটি টাকা, যেটা বিভিন্ন সংবাদ মাধ্যম এবং আপনারাও দেখাচ্ছেন আসছে, এই সব কিছুর পিছনে প্রচ্ছন্ন মদত রয়েছে একাধারে এই আরএসএস এর আর একাধারে বাংলার দিদিমণির। এতে কোনো সন্দেহ নেই। 2026 আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে কি করে মুসলিম ভোটকে কনসলিডেট করা যায়, তোমরা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করছো, আমার প্রশাসন গার্ড দেবে। এই গার্ড দেওয়ার বিষয়টা, যেসব মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে গেছিল হুমায়ুন কবিরের কথা শুনে যে ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেব, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কেন গার্ড দেয়নি? আজকে হঠাৎ গার্ড দেওয়ার কথা কেন মনে পড়ছে? অদ্ভুত বিষয়। আপনি কখনো এই দুজনকে আলাদা করতে পারবেন না। এই দুজনের একটাই টার্গেট, একজন হিন্দু ভোট কনসলিডেট করো, ফান্ডিং করা হচ্ছে এই হুমায়ুন কবিরকে।
এবং এই যে কোটি কোটি টাকা আসছে, এই টাকার উৎস সুমনদা যখন ফান্ডিং এর কথা বলছেন এবং কাদের কাদের মদত রয়েছে এর পেছনে যে ইঙ্গিত করলেন, একেবারে স্পষ্টতই বললেন, বলা ভালো সুমনদা। এবার আপনাদের দেখাই মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের এই প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য কিভাবে অনুদানের বন্যা বয়ে যাচ্ছে। রবিবার থেকে গোনা শুরু হয়েছিল, তা যেন শেষই হচ্ছে না। হুমায়ুন কবির নিজে কি জানিয়েছেন তাও দেখুন। কেউ হাতে গুনছেন, কেউ গুনছেন মেশিনে। 50, 100, 200, 500 টাকার নোট। পরিস্থিতি এমনই, সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য কেউ কেউ দিয়ে গেছেন নিজের সঞ্চয়ের আস্ত ভাঁড়টাই। এখানে দেখতে পাচ্ছি অনেকেই ভান্ডার নিয়ে এসেছিলেন, সেই ভান্ডার ভাঙা হচ্ছে। খুচরো থেকে শুরু করে 10 টাকা থেকে শুরু করে 20, 50, 100 সবটাই রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি যে পরপর দুটি কারেন্সি কাউন্টিং এর যে যন্ত্র সেটা নিয়ে আসা হয়েছে। রবিবার দিন একটা টাকা গোনার মেশিনে সেটাই কিন্তু গোনা হয়েছিল এবং আজকে সেই টাকা গোনার যন্ত্র আরো বাড়ানো হয়েছে। হুমায়ুন কবির জানিয়েছেন মঙ্গলবার দুপুর 12টা পর্যন্ত প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া নামে যে অ্যাকাউন্ট রয়েছে তাতে জমা পড়েছে 2,71,00,000 টাকা। প্রথম দিন খোলা হয়েছে 4 বাক্স 1 বস্তা, তারপরের দিন খোলা হয়েছে 10টি বাক্স, 9টি বাক্স, একটি কাঠের বক্স ছিল। টোটালে আমাদের 11টি বক্স। যেভাবে বাইরের রাষ্ট্র থেকেও টাকা দিতে চাইছে, ব্যাংকিংয়ের কিছু সিস্টেম ঠিক হচ্ছে না। তারপরে আবার ব্যাংকে কাল গেছি, চিফ ম্যানেজার SBI-কে বলেছি, আজকে একটা লেটার দিতে বলেছে যে বাইরের কান্ট্রি থেকে যারা টাকা দিতে চাইছে সেই টাকা নিতে গেলে যা যা ওনাদের করার দরকার। কাতার, সৌদি আরব, বাংলাদেশ সবাই আমার সাথে যোগাযোগ করেছে, যেটা করতে যত টাকা লাগবে আমরা টাকা দেব, আপনি করুন। এই অনুদান নিয়ে এদিন তীব্র কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এই টাকা তৃণমূলের টাকা, হুমায়ুন কবিরকে তৃণমূলই তৈরি করেছে। তৃণমূলের একটা প্ল্যান বি, যে ভোট লুট করে যদি জিততে না পারি তারপরে হুমায়ুন আছে, তারপরে পশ্চিম বাংলাদেশ বানিয়ে জিতব। আপনি কি মনে করেন হুমায়ুনের এই সাহস আছে যে রাজ্যের তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রী থাকবার পরে তার রক্তচক্ষুকে উপেক্ষা করে, তার অনুমোদন ছাড়া হুমায়ুন কবির সেখানে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিচ্ছে? হুমায়ুন কবিরকে তৃণমূল মদত দেয়, আর যখন লোকসভা নির্বাচন হয় তখন হুমায়ুন কবিরকে বিজেপি টিকিট দিয়ে দেয়। উনি শ্রমিক হচ্ছে ভারী মিষ্টি মানুষ, উনি বলছেন এই টাকা নাকি তৃণমূলের টাকা। আচ্ছা শ্রমিকদা, ইডি আছে তো ইকোনমিক অফেন্স দেখার জন্য, যেটা আপনার সরকার চালায়, যাকে বকল ইডিকে ইনভলভ করছেন না। ও আপনি তো আবার কদিন আগে বিস্ফোরক হয়েছেন যে সিবিআই ইডি নাকি সঠিকভাবে কাজ করছে না। যদি হুমায়ুনের এই বাবরি মসজিদ নামক টাকা অন্য কোনো সোর্স থেকে বেরিয়ে এসে থাকে, তাহলে কেন আপনার সরকার তদন্ত করে তাকে জেলে পুরছে না? এদিকে রেজিনগরে যেখানে হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ তৈরি হবে, তার কাছে জাতীয় সড়কের ওপর শুরু হয়েছে দোকান তৈরির হিড়িক। শুধুমাত্র মসজিদের শিলান্যাস হয়েছে, এখনো পর্যন্ত মসজিদের কাঠামো তৈরির কাজ শুরু হয়নি। আর তার আগেই জাতীয় সড়ক 12 নম্বর জাতীয় সড়ক মুর্শিদাবাদের বেলডাঙ্গা, আর তার ধারে ধারে মসজিদের যে প্রস্তাবিত জায়গা তার আশপাশে এইভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অস্থায়ী দোকান বসতে শুরু করেছে। আর্থিক অনুদান এসেই চলেছে, আসছে মসজিদ নির্মাণের জন্য ইট, সিমেন্ট। অন্যদিকে হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ নিয়ে চড়ছে রাজনীতির পারদও। পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকার, ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। হুমায়ুন কবির বারবারই বাবরি মসজিদের আবেগের কথা বলছেন। আমি এখানেই শুভময়দার কাছে আসব। শুভময়দা, দানপাত্র তো উপচে পড়ছে, কিন্তু ভোটের পাত্রে কার লাভ? দেখুন, একেবারে সহজ হিসেব যেটা হচ্ছে সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট যদি ভাগ হয়, এবং সেই আলোচনা তো বারবার উঠে আসবে। কিন্তু অন্য একটা বিষয় লক্ষ্য করলে দেখা যাবে, দেখুন সিঙ্গুর বন্ধ হয়ে গেল, কিন্তু এখানে কিন্তু দানপাত্র ভরে যাচ্ছে এবং একেবারে একটা ইন্ডাস্ট্রির মতন বিষয় তৈরি হচ্ছে। এই বিষয়টি একটি নজর রাখার মতো। দ্বিতীয় হচ্ছে, হুমায়ুন বাবু তার সঙ্গে অনুপ্রাসে মেলালে হুমকি, হুঙ্কার, এই শব্দগুলো বারবারই এসেছে, কিন্তু কতটা উনি সত্যিকারের ভোট পাবেন সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি লক্ষ্য রাখুন একটু মুর্শিদাবাদ এবং মালদার দিকে। পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে যখন তৃণমূল যোগ বিজেপির ভোট সত্যিকারের
অনেকটাই বেশি, যেখানে বামপন্থী এবং কংগ্রেসের জোট খুব একটা ভোট পায় না, সেই জায়গায় আপনি যদি মুর্শিদাবাদ এবং মালদার ভোটের যে বিন্যাস সেটা লক্ষ্য করেন, তাহলে 2021 নির্বাচনে অবশ্যই তারা একেবারেই আসন পাননি, কিন্তু 2019 লোকসভা বা 2024 লোকসভা নির্বাচনে তাদের জোট কিন্তু অনেকটা পরিমাণ ভোট পেয়েছিল। এবং স্বাভাবিকভাবে যদি গতবারের 21-এর ট্রেন্ড ধরে দেখা যায় যে এই ভোটটি আবার ভাগ হয়ে যাবে বিধানসভা নির্বাচনে তৃণমূল এবং বিজেপির দিকে, সেক্ষেত্রে কিন্তু হুমায়ুন বাবু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা নিতে পারেন। এবং লক্ষ্য করে দেখুন, হুমায়ুন বাবু কিন্তু কংগ্রেস করেছেন, বিজেপি করেছেন, তৃণমূল করেছেন এবং আপাতত মোহাম্মদ সেলিমের সঙ্গে ফোনে যোগাযোগ করছেন, মিমের সঙ্গেও তার যোগাযোগ আছে এবং এগুলো তিনি প্রকাশ্যে বলছেন। রাজনৈতিক দলগুলিকে এই জায়গায় তাদের পরিষ্কার বক্তব্য পেশ করতে হবে যে তাদের সঙ্গে ওনাদের কথাবার্তা কোন জায়গায় আছে বা চলছে, তাহলে আমরা একটু ভালোভাবে বুঝতে পারবো। এবং সবশেষে বৈদেশিক মুদ্রা নিয়ে যে আলোচনাটা হচ্ছে, এই ধরনের আলোচনা কিন্তু আমাদের রাজ্য এবং দেশের পক্ষে গভীরভাবে ভাবনার বিষয়। আমাদের দেশে এমন ঘটনা প্রচুর হয়, নির্বাচনী বন্ডেও কোথা থেকে রাজনৈতিক দলের কাছে কিভাবে টাকা যায় আমরা জানি না, কিন্তু রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্নটি কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে একেবারে রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্ন বললেন হুমায়ুন কবির। বাবরি মসজিদ শিলান্যাসের পর তার দানপাত্র উপচে পড়ছে, কেউ হাতে টাকা গুনছেন, কেউ মেশিনে টাকা গুনছেন। সৈকত, বিজেপি তো বলছে এটা তৃণমূলের টাকা, তৃণমূলের প্ল্যান বি, যে ভোট লুট করে যদি জিততে না পারি তাহলে হুমায়ুন আছে। এটাই হচ্ছে তৃণমূল বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য। এরকমই একটা প্রতিকূল পরিস্থিতিতে যখন সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে অধীর চৌধুরী সেলিমকে জেতানোর জন্য সংখ্যালঘু মানুষ একত্রিত হচ্ছিল, তখনই মার্কেটে নামিয়ে দেওয়া হয়েছিল হুমায়ুন কবিরকে। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আরএসএসকে দেশপ্রেমিক বলেন, তিনি কোনো ব্যবস্থা নেননি। আজকে আবার হুমায়ুনকে নামানো হয়েছে, কারণ ওয়াক অফ এসআইআর ইস্যুতে সংখ্যালঘু মানুষ তৃণমূলের দিক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। আসলে গত পরশুদিন থেকে একটা ঘটনা আপনাদের নজরে এসছে। এই ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানে একজন গরিব হকার চিকেন প্যাটিস বিক্রি করলো, তাকে মারধর করা হলো। এখানে নাকি বিজেপি বিরোধী সরকার চলছে। আপনারা 1 ঘন্টার মধ্যে আধা ঘন্টা তৃণমূল বিজেপি দেখালেন, একবারও এখনো অব্দি শুনেছেন তৃণমূলের মমতার পুলিশ ওই বিজেপির দালালদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? আমরা আজকে সিপিআইএম এর বামফ্রন্টের পক্ষ থেকে অতনু, তিনি হচ্ছে গিয়ে মামলা দায়ের করলেন। কলকাতা পুলিশও কোনো সুমোটো মামলা জারি করেনি। আসলে এই আধা ঘন্টা ধরে যাত্রাপালা হবে, 100 দিনের কাজের টাকা ছিনিয়ে আনবো, জীবন দিয়ে দেবো, রাজভবনের সামনে দিল্লি চলো। আর কাজের কাজে কি হলো? 100 দিনের কাজের টাকা এখন আমরা চাই না। প্রত্যেকবার যতবার বিপদে পড়ে মোদি দাদাভাই দিল্লি থেকে, ততবার এই হুমায়ুনদের বলেছো। হ্যাঁ, এবার হলো এইটা হলো চিত্রনাট্য। শ্রমিকবাবু বললেন না চিত্রনাট্য এটা। এবং টাকাগুলো কোথায় রাখা হচ্ছে? এসবিআই। বর্তমান সরকার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পর সব থেকে বেশি মর্যাদা যেই সরকারি ব্যাংকে দিয়েছে তার নাম এসবিআই। সেই এসবিআই তে টাকা আছে, বিজেপি আটকে দিচ্ছে। ওই ছবি দেখিয়ে কি প্রমাণ হয় জানি না। আমার মনে আছে মুর্শিদাবাদে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে হুমায়ুন কবির এসেছিল, দেখা গেলে আমার সঙ্গে ওই ছবি বেরোতে পারে। ওই ছবির রাজনীতি চলবে না। আসলে আমি আবার যে কথা শুরু করেছিলাম আবার শেষ করছি। এক হচ্ছে এই সরকারটা চলে যাচ্ছে, তৃণমূল ভয়ে কাঁপছে, বামপন্থীদের বিবেকের সব রাজনৈতিক দলই মানুষের কথা বলে মুখে, আসলে কি মানুষের জন্য তারা ভাবে? কারণ মানুষের ভোটেই তো তারা জনপ্রতিনিধি হন, কেউ প্রধানমন্ত্রী হন, কেউ মুখ্যমন্ত্রী হন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।